চুরির ভাগ পায়। তাই তো দেখছি সারা রাজ্যে আওয়াজ উঠেছে, ভাই নতুন সমাজ গড়তে হলে নওশাদকে চাই। বন্ধুগণ, আজকের এই মহতী জনসভার সভাপতি, উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকবৃন্দ, আপনারা জানেন গত কয়েকদিন হলো কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে। আমি ডায়মন্ড হারবার কোর্টের আইনজীবী হিসেবে সেই রায়টা আপনাদের মধ্যে একটু শোনাবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। রায়টা কি দিয়েছে? এসএসসি মামলায় যারা দুর্নীতি করে, যারা চুরি করে, যারা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই চাকরিগুলো প্রায় 25,000 চাকরি বাতিল করেছে। আপনারা সবাই অবগত আছেন। তো আমরা বলতে চাই, গতকালকের আমার ডায়মন্ড হারবারে একটা প্রাইমারি স্কুলে ক্লাস 2-এ একটা পরীক্ষা হয়েছে। সেখানে কোশ্চেন এসছে, সমার্থক শব্দ লেখো। কি লেখা আছে? সমার্থক শব্দ লেখো। লিখেছে পিতা, পিতার সমার্থক শব্দ লিখতে হবে। ক্লাস 2-এর বাচ্চা উত্তরে লিখেছে পিতার সমার্থক শব্দ জনক অবলিক বাবা। তাহলে ঠিকই লিখেছে। তারপরে লিখেছে সমর্থক শব্দ লেখো চোর। চোরের সমর্থক শব্দ কি? সেই বাচ্চা ছেলেটা, 2-এর বাচ্চা ছেলেটা লিখেছে চোরের সমর্থক শব্দ হচ্ছে তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার। তো একটা 2-এর ছেলে, সে তার খাতায়, উত্তরের খাতায় এই শব্দটা লিখেছে। লেখার পরে কি হলো, যিনি পরীক্ষক, যিনি মাস্টারমশাই, তিনি তার খাতাটা দেখার পরে তার উত্তরটা রাইট বলে গণ্য করেছে। কেন করলো? যিনি খাতা দেখছে উনি তো পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পায়নি। উনি যেহেতু 2কে পাশ করেছে, উনি যেহেতু ফেল করে চাকরি পেয়েছে, উনি যেহেতু টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাই ওই সমর্থক শব্দটা তিনি অ্যালাউ করে গেছে। তো আমি সেই সব শিক্ষকদের বলতে চাই, যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে বলতে চাই, আপনারা তৃণমূলের যে সমস্ত মাঝারি, বড়, ছোট, ক্ষুদ্র নেতাদের টাকা দিয়েছেন, এই চাকরি চলে যাওয়ার পরে আপনারা তাদের কাছে যান যে আমরা যে টাকা দিচ্ছি আপনারা ফেরত দিন। যদি ফেরত না দিতে পারেন, আপনারা আমাদের শরণাপন্ন হন, আমাদের প্রার্থীর শরণাপন্ন হন, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বের শরণাপন্ন হন। আমরা কড়াইগন্ডায় আপনার টাকা বুঝিয়ে দেবো ওই তৃণমূলের নেতৃত্বের ঘাড়ের কোলার ধরে। এ কথা আমরা দায়িত্ব নিয়ে জয়নগরের মাটি থেকে বলতে চাই। আপনারা তাদেরকে ঘেরাও করুন, তাদের বাড়ি ঘেরাও করুন, তাদের কাছ থেকে টাকা ফেরত চান। আপনারা যারা টাকা দিয়েছেন, আপনাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আপনারা যদি না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সেই তৃণমূল নেতাদের নামটা আপনারা সামনে আনবেন, আমরা টাকা আপনাদের উদ্ধার করে দেব। তো বন্ধুগণ, এখন বক্তব্যের কলেরব দীর্ঘায়িত করব না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার স্বনামধন্য সভাপতি, লড়াকু নেতা জনাব আব্দুল মালেক মহাশয় সাহেব। ওনার পরে স্যারকে দেবো। আজকে এই মহতী জনসভায় এই অঞ্চল তথা জয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের দল আইএসএফ তথা ভাইজান প্রেমী, ভালোবাসার মানুষ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আচ্ছা, এখানে সম্ভবত কাছাকাছি কোথাও মসজিদ আছে, নামাজ শুরু হয়েছে, তার জন্য অল্প কিছুক্ষণের বিরতি, তারপরে বক্তৃতা আবার নতুন করে শুরু হবে। নির্ধারিত হবে এবং আপনাদের ভোটের মাধ্যমে সেটা ঠিক হবে। অর্থাৎ আমাদের দেশ পরিচালনা কারা করবে,
আমাদের দেশটা কোন পথে পরিচালিত হবে। ভারতবর্ষের 100 কোটির উপরে মানুষ, তারা প্রকৃতপক্ষে তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের গ্যারান্টি মজবুত হবে কিনা। অর্থনৈতিকভাবে ভারতবর্ষের মানুষ তার মেরুদণ্ডের শক্তি আরো বাড়বে না কমবে। এই ভোট হচ্ছে তার নির্ণায়ক জায়গা। অর্থাৎ ভারতবর্ষের কোটি কোটি মানুষ ভোট দিয়ে দেশ পরিচালনার নেতা নির্ধারিত করবে। সেই ভোট এই লোকসভা ভোট, সেই ভোটকে সামনে রেখে আজকে এই জনসভা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কি মাইক ভাই ঠিক হয়ে গেছে? যেহেতু দেশের ভোট, যার কারণে আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে। এই দেশ যারা পরিচালনা করছে, মূল যে সংগঠন হচ্ছে আরএসএস, তাদের তৈরি একটি দল, সেটা হচ্ছে আরএসএস এর মাধ্যমে তৈরি বিজেপি দল। সেই দল আজকে ভারতবর্ষ পরিচালনা করছে। তাদের 100 বছরের প্রচেষ্টা ভারতবর্ষের ক্ষমতা দখল করার, তারা সফল হয়েছে। বর্তমানে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, এই স্বাধীনতা আন্দোলনে তারা কোনো অংশগ্রহণ করেনি। কারণ তারা চেয়েছিল, তাদের শর্ত ছিল, ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে যাচ্ছে, তাহলে ভারতবর্ষটা বানাতে হবে হিন্দুস্তান। হিন্দুস্তানের পক্ষে তারা সওয়াল করেছিল। আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা, যাকে আমরা জাতির জনক বলি, মহাত্মা গান্ধী, তানারা চেয়েছিলেন ভারতবর্ষ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তিতে মাথা উঁচু করে বসবাস করতে পারবে। এই নীতি বিরোধিতা করে বিজেপি, বর্তমানে যারা আরএসএস এর সংগঠন, সে সময় মহাত্মা গান্ধীকে তারা মার্ডার করে দিয়েছিল, গুলি করে দিয়েছিল। সেই দল বিন্দু বিন্দু করে শক্তি সঞ্চয় করে মানুষের মধ্যে বিভেদ নীতি তৈরি করে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করে আজকে তারা ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে। মানুষকে স্বপ্ন দেখিয়েছিল কি, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা চলে যাবে, প্রত্যেক বছরে 2 লক্ষ বেকারের চাকরি হবে, যার মাথার উপরে ছাদ নেই প্রত্যেকের মাথায় ছাদ হবে, সবার একসঙ্গে হ্যালো 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 হয়েছে? হ্যালো, যে কথা বলছিলাম, আপামর ভারতবাসী সাধারণ মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল, গরিব মানুষ গরিব থাকবে না, সবার মাথার উপরে ছাদ হবে।
প্রত্যেকের অর্থনৈতিকভাবে উন্নতি হবে। মানুষ ভেবেছিল হয়তো পরিবর্তন অনেক কিছুই হবে। সরকার আসার পরে আমরা দেখলাম একের পর এক বিভিন্ন রকম নীতি গ্রহণ করার চেষ্টা করছে। তার প্রথমেই আমরা দেখেছি নোটবন্দি। ভারতবর্ষের মতো একটা স্বাধীন রাষ্ট্র, যেখানে 100 কোটির উপরে মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, কোন রকমে দেখা যাচ্ছে তার কিছু পয়সা হয়তো আছে, ব্যাংকে রাখতে পারেনি, বাড়িতে আছে, বা প্রতিনিয়ত ছোট ছোট ব্যবসা করে, বিভিন্ন রকম কাজের মধ্যে থাকে, তিনি বন্ধ করে দিলেন নোট। ব্যাংকে একটা নির্দিষ্ট টাইম দিলেন, সেই টাইমের মধ্যে জমা করতেই হবে, নাহলে আপনার হাতে থাকলে ওটা বাজেয়াপ্ত হয়ে যাবে। মানুষ সব কাজ বন্ধ করে ব্যাংকের গিয়ে লাইন দেওয়া শুরু করলো। ব্যাংকের লাইনে দাঁড়িয়ে অনেক মানুষ মারাও গেল। এরকম নীতি আমরা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে কোথাও আজ পর্যন্ত দেখিনি, যে নিজের টাকা, নিজের কষ্ট অর্জিত টাকা নষ্ট হয়ে যাবে তার জন্য ব্যাংকে জমা দেওয়ার জন্য লাইন দিয়ে টাকা জমা দেওয়া, আবার লাইন দিয়ে টাকা তোলা, এই করতে গিয়ে অনেকের জীবন চলে গেল। একের পর এক লকডাউন পিরিয়ডে আমরা কি দেখলাম? গোটা ভারতবর্ষের ছোট ব্যবসায়ী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যেসব ব্যবসায়ী, তাদের অর্থনৈতিকভাবে মেরুদণ্ড ভেঙে গেল। তারা কোনোভাবেই মাথা উঁচু করতে পারলো না। অনেকের ব্যবসা শেষ হয়ে গেল, উপার্জনের জায়গা বন্ধ হয়ে গেল। কিন্তু দেখলাম যারা কোটি কোটি টাকার মালিক, যারা প্রধানমন্ত্রীর বন্ধু বান্ধব, তাদের সম্পত্তি 2 গুণ থেকে 3 গুণ বেড়ে গেল। ঠিক আছে, ঢুকুক, তারপর স্লোগান দেবে, ঠিক আছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখলাম? অমিত শাহ ছেলে জয় শাহর সম্পত্তি 4 গুণ বেড়ে গেল, আম্বানি আদানির সম্পত্তি 10 গুণ বেড়ে গেল। আর সাধারণ ব্যবসায়ী ভারতবর্ষ মধ্যে যারা ভারতবর্ষের মূলত সম্পদ, সেই মানুষগুলোর সম্পদ আস্তে 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 চুপসে গেল। আমরা দেখেছি এই সরকারের জমানায় অনেক ব্যবসায়ী কোটি 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 টাকা লোন নিয়েছে কেন্দ্র সরকারের রিজার্ভ ব্যাংক থেকে। সেই লোন শোধ না করে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে, নিজের ব্যবসা দেউলিয়া দেখিয়ে সরকারের নাকের ডগায় থেকে তারা চলে যাচ্ছে। সরকারের ধরার কোনো ক্ষমতা নেই। বিজয় মালিয়া, মেহুল চুস্কে, এই ধরনের প্রচুর বিত্তশালী ব্যবসায়ী আছে যারা কোটি কোটি টাকা ভারতবর্ষের সম্পদ লুট করে, ভারতবর্ষের যে রিজার্ভ ব্যাংকের টাকা, যেসব টাকা থেকে লোন দেওয়া হয়, এটা জনগণের সম্পদ। সরকার চলে ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ সাধারণ মানুষের থেকে যে কর আদায় করা হয় সেটা হচ্ছে পরোক্ষ কর। যে টাকা আমরা আপনারা সবাই মিলে দিই দেশ পরিচালনার জন্য। আপনি চান বা না চান, আপনি 1 প্যাকেট নুন, 1 প্যাকেট পানি কিনলে সেখানে আপনাকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের টাকায় ভারতবর্ষের 75 ভাগ খরচা মেটানো হয়, আর সরাসরি কর দেয় 25 ভাগ। সেই টাকা আর এই 75 ভাগ টাকা জুড়ে দেশ পরিচালনার কাজে লাগে। সেখানে আপনার হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা জানি আম্বানি দেউলিয়া কোম্পানি ছিল, সেই কোম্পানিকে লোন দেওয়া হলো, তারপরে সরকারি প্রকল্প তাকে দেওয়া হলো, লোনও দেওয়া হলো, লাভজনক প্রকল্প দেওয়া হলো, ফুলে পেঁপে আজকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছে আদানি, এই সরকার তথা প্রধানমন্ত্রীর বদান্যতায়। আর আমাদেরকে কি বলা হচ্ছে? তোমার নিত্য প্রয়োজনীয় যেটা প্রয়োজন আছে, আজকে তেলের দাম বাড়ছে, প্রতিনিয়ত বাজার মূল্য দিন দিন বাড়ছে, সাধারণ মানুষের জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে যাচ্ছে। বলছে ওসব কথা ভুলে যাও, প্রত্যেকটা মসজিদের ভেতর থেকে শিবলিঙ্গ বার হচ্ছে, সেই কথা ভাবো। কিভাবে রাম মন্দির বানাবে সেই কথা ভাবো, তোমার নিজের অর্থনৈতিক সমস্যার কথা বলো না। এরকম ভাবে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করছে। ভাইয়ে ভাইয়ে কিভাবে বিভেদ বাঁধিয়ে দেওয়া যায়, হিন্দু মুসলমান কিভাবে বিভেদ বাঁধিয়ে দেওয়া যায়, এরকম চক্রান্ত করে দেশের মানুষকে বিভাজন করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি সরকার। আমরা এখনো যদি আমাদের ঘুম না ভাঙে, আমাদের ঘুম ভাঙাতে কেউ পারবে না। আমাদের প্রয়োজনের জিনিসের কথা আপনি বলতে পারবেন না, তাহলে আপনি জঙ্গি হয়ে যাবেন, আপনি মাওবাদী হয়ে যাবেন, আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আপনি সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারবেন না।
আরো ভয়ঙ্কর জিনিস যেটা হতে চলেছে, এই দেশটাকে এরা সংবিধান পরিবর্তন করে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে। এই দেশ কিভাবে পরিচালিত হবে তার যে গাইডলাইন, যে গাইড বুক, সংবিধান যেটা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গেছে, যে সংবিধানে লেখা আছে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, এর ভিত্তিতে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের বিভেদ করা যাবে না। অর্থাৎ ভারতবর্ষ সবার জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবার সমান অধিকার এই রাষ্ট্রে থাকবে। অর্থাৎ একটা হিন্দুর যেমন, একটা মুসলিম যেমন, একজন আদিবাসী, একজন খ্রিস্টান, একজন জৈন, একজন শিখ, একজন পারসিক, একজন পুরুষ, একজন মহিলা, একজন আদিবাসী, একজন দলিত, প্রত্যেকের এই ভারতবর্ষের সমান অধিকার, সমান মর্যাদায় এখানে বসবাস করতে পারবে। এই যে অধিকার, গোটা ভারতবর্ষকে দেখে আজকে পৃথিবী সম্মান জানায়, স্যালুট জানায় যে এত ভেদাভেদ, এত ভিন্নতা, জাতিতে জাতিতে বিভেদ, পোশাকে বিভেদ, খাদ্যাভ্যাসে বিভেদ আছে, আমাদের ভাষাগত বিভেদ আছে, তার মধ্যে দিয়েও আমরা মিলে মিশে ভাই ভাই গলায় গলায় মিলে গোটা ভারতবর্ষে একটি সংবিধান দ্বারা আমরা পরিচালিত। এইটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চাইছে। কি বলতে চাইছে? এই দেশে বাস করতে গেলে আপনার ধর্মটা হবে হিন্দু, আপনি যে ধর্মের মানুষ হন আপনাকে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম মেনে চলতে হবে। আপনার ভাষাটা হতে হবে হিন্দি, অর্থাৎ জাতীয় ভাষা হবে হিন্দি, দেশটার নাম হবে হিন্দুস্তান। এত রাজনৈতিক দল থাকবে না, একটা থেকে দুটো রাজনৈতিক দল থাকবে। আর এই দেশের জনসম্পদ, আমাদের দেশের মানব সম্পদ পৃথিবীকে অন্যতম দিশা দেখায়। অর্থাৎ মানব সম্পদ একটা অন্যতম সম্পদ যার মধ্যে কর্মক্ষমতা আছে। এই কর্মক্ষম মানব সম্পদকে এরা দাসে পরিণত করতে চায়। আপনারা জানেন ইতিপূর্বে এনআরসি নামে যে কালা আইন, এনপিআর যে কালা আইন এরা পাশ করার চেষ্টা করেছে, যার বিরুদ্ধে আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী দিল্লিতে সুপ্রিম কোর্টে কেস করেছে। এই কালা আইনকে বন্ধ করার জন্য এরা এই আইন লাগু করতে চেয়েছিল। ভারতবর্ষের হাজার হাজার কোটি কোটি মানুষ যাদের কাগজপত্রে প্রবলেম আছে, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গরিব মানুষ, তাদেরকে প্রথমে বেনাগরিক বানিয়ে তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে রেশনের অধিকার থেকে বঞ্চিত করে, সম্পদের অধিকার থেকে বঞ্চিত করে, এদেরকে নতুন জেলখানা ডিটেনশন ক্যাম্পে রেখে এদেরকে বিদেশে আমদানি সাপ্লাই করা। শ্রম হিসাবে, অল্প পয়সা শ্রম হিসাবে আপনাকে দুবেলার জায়গায় একবেলা খেতে দেওয়া হবে, আপনাকে উদারস্ত পরিশ্রম করতে হবে অন্য রাষ্ট্রে বা অন্য জায়গায়, আর তার বিনিময়ে আমাদের রাষ্ট্র হাজার হাজার কোটি কোটি টাকা এখানে ইনকাম করবে। ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, মা বোনেদের বুঝিয়ে দিন, হাম চিহ্নে ভোট দিন, ভোট ভোট সব ভোট, হাম চিহ্নে সব ভোট। নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, 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 প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, 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 প্রাণপ্রিয় বিধায়ক মামা নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, 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 ইনকলাব জিন্দাবাদ, 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 নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মেঘনাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, ইনকলাব, ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব, ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ, 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 আইএসএফ, আইএসএফ, আইএসএফ জিন্দাবাদ, 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 নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, 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 প্রাণপ্রিয় ভাইজান তোমায় জানাই স্বাগতম, 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 ইনকলাব, ইনকলাব, ইনকলাব জিন্দাবাদ,
আমাদের যারা ভলেন্টিয়ার্স আছো তাদের উদ্দেশ্যে বলছি, ভাইজানকে আসার জন্যে তোমরা হাত ধরে ব্যারিকেড করো, ভাইজানের আসা যেন কোনো অসুবিধা না হয়। ভলেন্টিয়ার্স ভাইদের উদ্দেশ্যে বলছি, ভাইজান আসার জন্য তোমরা হাত ধরে ব্যারিকেড করো। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, হাত ধরে ব্যারিকেড করো যাতে আসতে না কোনো অসুবিধা হয়। ভাইজানের জন্যে যারা আমাদের এই অঞ্চলের ভাইরা আছো তারা রাস্তা করে দাও। ব্যারিকেড ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। ইনকলাব 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, এই আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও, মা বোনেদের বুঝিয়ে দিন। আরে ভোট ভোট সব ভোট, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, প্রাণপ্রিয় ভাইজান তোমায় জানাই স্বাগতম। ইনকলাব 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, এই মা বোনেদের বুঝিয়ে দিন। ভোট ভোট সব ভোট, নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, ভাইজান তোমায় জানাই স্বাগতম। হাত ধরে ভলেন্টিয়ার্সদের বলছি যে হাত ধরে ব্যারিকেড করো এবং ভাইজানকে স্টেজে আসার জন্য রাস্তা করে দাও, ভাইজানকে স্টেজে আসার জন্য হাত ধরে ব্যারিকেড করে রাস্তা করে দাও, রাস্তা করে দাও যাতে কোনো অসুবিধা না হয়। নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম, প্রাণপ্রিয় ভাইজান তোমায় জানাই স্বাগতম, প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। ইনকলাব 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান তোমায় জানাই স্বাগতম, স্বাগতম স্বাগতম। এই কাউকে উঠতে দেবে না। সবাই শান্ত মনে বসো। ভাইজান জানার অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ প্রতীক্ষায় ছিলাম। আমাদের নয়নের মণি ভাঙড় বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনারা ধৈর্য ধরে শান্ত হয়ে বসুন। তানার জন্য এতক্ষণ অপেক্ষা করেছেন। শান্তি শৃঙ্খলা, আমরা আইএসএফ দল শান্তি শৃঙ্খলা পরায়ণ। আপনারা শান্ত হয়ে বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মা বোন মায়েদের জন্য স্টেজের ডান দিকে আসন সংরক্ষিত আছে, মা বোনেদের বসার জায়গা করে দিন। ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা শান্ত হয়ে বসুন। ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা শান্ত হয়ে যে যার জায়গায় বসুন। ভাই জানেন হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, আপনি কিছু বলে বসুন। ভাই যারা এসেছেন বক্তব্য শুনতে তো নাকি ভাই, তাহলে এখানে আপনাদের জন্য বসার জায়গা করা আছে, এই দিকটা একটু ছেড়ে দিন। নিরাপত্তা রক্ষীরা বা ভলেন্টিয়ার্সরা যারা যে বলছে সে কথা করুন, আপনি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করুন, এই জায়গাটাকে ক্লিয়ার করে দিন। একটু বসে যান তো ভাই, ওইদিকে যারা আছেন ভাই, ভালো লাগবে। মা বোনেদেরকেও দেখতে দিতে হবে তো, এত মা বোনেরা উপস্থিত হয়েছে। বা আপনারা ওখান থেকে কেন ছেলেরা ওখানে আছেন, ওটা তো মেয়েদের জায়গা, আপনারা ওখানে সরে আসুন তো ভাইরা। মায়েদেরকে বসার জায়গাতে কেন ছেলেরা যে ডিস্টার্ব করছেন, মায়েদের বসার জায়গা এটা। আপনারা যারা এখানে আছে বসে যান তো ওই দিকটায় ভাই, ওই দিকটা বসে যান। আপনারা যারা আছেন ওখানে বসে যান তো ভাই, এই দূরে যারা আছে ওগুলো বসে যান তো ভাই। আচ্ছা এই দিকটা এত ভিড় করবেন না ভাই, সামনের দিকে চলে আসুন, এদিকটা ফাঁকা করে দিন। এই বাইরে থেকে এই ব্যারিকেডের বাইরে যেতে হবে ভাই, নিয়ম নির্দেশিকার বাইরে গেলে চলবে না। এই ব্যারিকেডের বাইরে যান তো ভাই, এই ব্যারিকেডের বাইরে যান, এই ব্যারিকেডের বাইরে যান। ভলেন্টিয়ার ভাইরা যদি ব্যাচ পরে কাজ করতে অসুবিধা হয় তাহলে ব্যাচগুলো খুলে দিন। আমার এই ভাইরাই ভলেন্টিয়ারগিরি করে দেবে ভাই।
এই দিক থেকে ক্লিয়ার করতে হবে। বা এদিকটা বসে যান না, আপনারা বসে যান, অসুবিধে কি হচ্ছে? একটু বসে পড়ুন তো, আপনারা যারা আছেন পাশের গুলোকে একটু বসিয়ে দিন তো আপনারা। ভাই আপনারা বসে যান। বসে যান আপনারা। এখানে বার করো তো, এখানে বসা যাবে না, এরা এখানে বসে আছে। বাচ্চাগুলো, বাচ্চাদের একটা জায়গা নয় তো, আটকে দাও ওখানটা। দেখেন ভাই, ভাইজানের ভালোবাসায় আপনারা এসেছেন, ভাইজান অনুরোধ করছেন, শুনবে তো নাকি? হ্যাঁ, একটু এই সাইডটা সরে যান, জায়গা আছে তো, সরে যান না, সরে গিয়ে বসুন, ভালো হবে, তাতে কথা শুনুন। এইদিকে যারা আছেন ভলেন্টিয়ার্সদের বলবো একটু সরিয়ে দেন, এইদিকে দেন, এই সোজা জায়গাটা ক্লিয়ার করেন। আর এদিকে আপনারা একটু বসে পড়েন, জায়গা তো আছে, আর রোদ্দুরের তেমন কিছু টেম্পারেচার নেই। যে ভাইয়েরা এইদিকে আছেন, ভাইয়েরা এইদিকে আছেন, একটু সরে যান, এইদিক থেকে ঘুরে ওইদিকে গিয়ে দাঁড়ান। মেয়েদের মধ্যে আপনারা থাকবেন না, এইদিকে যারা আছেন অনুরোধ করছে এইদিকে দাঁড়াবেন না, এইদিক থেকে সরে এইদিকে চলে যান। এই সামনে তো প্রচুর জায়গা আছে, মাঠটা এমন কিছু মানে বড় নয় যে খুব দূরত্ব হয়ে যাবে, আমি তো সেটাই বলছি। এদিকে জায়গা আছে, আপনারা মেয়েদের দিকে যাবেন না, আর এইদিকে যারা আছে ভাইয়েরা বলবে একটু সরে যান, সরে গিয়ে ওই জায়গাটা ভরাট করেন। দাঁড়িয়ে থাকলে আপনাদেরও কষ্ট হবে, আমাদেরও দেখতে অসুবিধা হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে। দাঁড়িয়ে থাকলে খারাপ লাগে, বসার জায়গা করেছে, ছায়া আছে, আপনারা সরে যান। আর এই দিকে যারা আছে তাদের অনুরোধ করবো এই দিকটা থাকবেন না। মঞ্চের বাঁ দিকে যারা আছে তাদের অনুরোধ করছি, ভলেন্টিয়ার্স ভাইরা সরিয়ে দেন। ভলেন্টিয়ার্স ভাইদের বলবো দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ার্সরা বেশি নিজেরাই আপনারা যদি মানে হয়ে যান তাহলে সমস্যার ব্যাপার। এই মঞ্চের মধ্যে এত ভলেন্টিয়ার্স থাকার কোনো প্রয়োজন নেই, আপনারা নিচে নামেন, নেগে লোকগুলোকে এদিক থেকে সরান, ভাইদেরকে সরিয়ে নিয়ে যান। এরা সবাই মঞ্চের মধ্যে এসে জব্দ করছে, মঞ্চ থেকে যেতে বসে। এখন আর মিডিয়া কোথায় সরবে? এখন মিডিয়া বন্ধুর পেছনে যারা আমাদের আইএসএফ এর বন্ধুরা আছেন একটু বাঁশের বাইরে চলে যাবেন। মিডিয়া বন্ধুর পেছনে যারা আছেন বসে আছেন তাদেরকে একটু বলবো, আপনারা বাঁশের ব্যারিকেড আপনাদের জন্য দেওয়া আছে, আর এই ব্যারিকেডটা প্রেসের লোকের জন্য। একটু শুনুন ভাই, হ্যাঁ করো করো করো। না মালিক ভাই হচ্ছে, এবার হবে। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক আমাদের মঞ্চে এসে গেছেন। শোনেন, এই যে লোক হুটোপাটা করছে না, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में